মনের দুঃখে বৃষ্টির মধ্যে বসে আছে সিয়াম। জীবনটা কেমন সেরা কাগজের মতো হয়ে গেছে, কেউ মূল্য দেয় না। দুঃখে কাঁদতে ইচ্ছে করে তার, কিন্তু চোখ দুটো বেইমানি করে, পানি আসে না। হঠাৎ সিয়াম এক নজর পড়ে পাশের বিল্ডিংয়ে। একটা মেয়েকে দেখা যাচ্ছে, মেয়েটার মুখখানা বড্ড পরিচিত। ইশারা তাসমিন নাম তার, সিয়ামের ফেসবুক ফ্রেন্ড। ইশারার পাশে আরও একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। মুহূর্তে সিয়ামের মুড ভালো হয়ে যায়, চটজলদি উঠে পড়ে, দৌড়ে রুমে যায়, দেখে ইভান এখনও কথা বলছে। দুয়ে দুয়ে চার মেরে ফেলেও এবং বলে, ইভান, তুই যার সাথে কথা বলছিস সেই মেয়েটাকে আমি চিনি ভাই। মুহূর্তে ফোনখানা মিউট করে ইভান। আমান, আহাদ ও মনোযোগ দিয়ে সিয়ামের পানে। দোস্ত, তোরা দেখতে চাইলে তাড়াতাড়ি আয়, বলেই সিয়াম আবারও নিজের জায়গায় চলে যায়। আর পিছন পিছন তিন বলদও দৌড় দেয়। ইভান কল কেটেছে, মেয়েটার কান থেকে ফোন নামিয়েছে। ভীষণ সুন্দর দেখতে মেয়েটা। ইভান আবার কল করে মেয়েটা আবার ফোন কানে নেয়। তার মানে এই মেয়ে ইভানের সাথে এতক্ষণ যাবৎ কথা বলছে। আমান দীর্ঘ শ্বাস ফেলে বলে, ভাই, তোদের দুই পরি, ওখানে আমাদের পরি কোথায়? আহাত হতাশার স্বরে বলে, মনে হয় জন্ম নিতে ভুলে গেছে। চারজনই ভিজে জুবুথুবু হয়ে গিয়েছে। এখনই আবরার চলে আসে, বাইক থামে, হেলমেট ছুঁড়ে মারে শূন্যে। বাইকে ফেলে বড় বড় পা ফেলে বাড়িতে ঢোকে। ইভান, আমার, আহাদ এবং সিয়াম চারজনই আব্বরের কাছে আসে। কিছু জিজ্ঞেস করার সাহস পায় না। আহাদ বলে, আমাদের তো জামা কাপড় নেই, এখন পরব কি ভাই? আমান থাপ্পড় মারে সিয়ামের পিঠে, শালা ভেজালি, এবার কি করব? সিয়াম ইনোসেন্ট ফেস করে বলে, আমরাই তো থাকি না একদিন উইদাউট ড্রেস আপে। আব্বার নিজের ওয়ালেট সিয়ামের দিকে ছুঁড়ে দিয়ে বলে, 20 মিনিটের ড্রেস চাই আমার। আমান বলে, তুই যা সিয়ামের সাথে, তোর তো বাইক আছে। আব্বার কি মনে করে বলে ওকে, লেটস গো বলি পা বাড়ায়। সিয়ামও পিছনে পিছনে যায়। মেন রোডে উঠতেই সিয়াম বলে, ভাই, রাত 1টা বাজে, এখন শপিং মল খোলা থাকবে না। এনি আইডিয়া? তুই 5 মিনিট দাঁড়া, আমি এই বাড়ি থেকে জামা কাপড় চুরি করে নিয়ে আসছি। আবরার ভুরু কুচকে তাকায়। সিয়াম আবার বলে, এটা ছাড়া উপায় নেই ভাই, তুই দাঁড়া একটু, বলেই সিয়াম দৌড়ে চলে যায়। দেয়াল টপকে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। উদ্দেশ্য ইশারার কক্ষে গিয়ে তার সাথে একটু আলাপ করে, কিন্তু ব্যালকনি বেয়ে যে রুমে ঢুকতে পারে সেই রুমে কেউ ছিল না। ছোট্ট একটা আলমারি আছে, তাতে পায়জামা, পাঞ্জাবি, শাড়ি, ব্লাউজ, ম্যাক্সি খুঁজে পায়। অসহায় সিয়াম উপায় না পেয়ে সেগুলো নিয়ে ফিরে। শপিং করে এনেছিস? সিয়াম এবং আব্বারকে দেখে বলে ওঠে আমান। ইভান এবং আহাত তোয়ালে জড়িয়ে দাঁড়িয়ে আছে। সিয়ামের হাতে কতগুলো শপিং ব্যাগ, সে নিজের জন্য একটা রেখে বাকিগুলো ওদের দিয়ে দেয়। আব্বার ইতিমধ্যে ঢুকে পড়ে ওয়াশরুমে। সিয়াম এখানেই শার্ট খুলে বড় সাইজের শার্টখানা পরে নেয় এবং জিন্স খুলতে খুলতে ব্যালকনিতে যায়। আমান, ইভান এবং আহাদ নিজেদের শপিং ব্যাগ খুলে দেখে তাদের শাড়ি, ব্লাউজ, পেটিকোট, মেক্সি এবং 3 পিস রয়েছে। ইভান চটজলদি 3 পিসখানা নিয়ে নেয়, সে এটাই পরব। আহাদ মেক্সি নেয়, আমান ভাগে পড়ে শাড়ি। বিরক্ত আমান দাঁতে দাঁত চেপে বলে, ও শালা সিয়াম, এগুলো এনেছিস কেন? সিয়াম ব্যালকনি থেকে জবাব দেয়, ওরে শালার ঘরে সুমন্দি, এত রাতে শপিং মল খোলা নেই, পাশের বিল্ডিং থেকে চুরি করে এনেছি। অগত্যা ওরা এসব পরে নেয়। আব্বার ওয়াশরুম থেকে বের হয়, তার পরনে সাদা পাঞ্জাবি আর সাদা লুঙ্গি। লুঙ্গির ওপর বেল্ট বেঁধেছে যাতে খুলে না যায়। সিয়াম পরেছে সাদা লুঙ্গি এবং কালো শার্ট। বাকিদের বাড়ির 3 পিস মেক্সি পরা শেষ। সিয়াম ব্যালকনি থেকে রুমে আসে, ওদের দেখে বড় বড় নয়নে তাকিয়ে থাকে। আমানের ডিপজলের একখানা গান মনে পড়ে। আহা, ছোটবেলায় নার্গিস এবং ডিপজল অসাধারণ নাচের সঙ্গে গানখানা লিপসিং করছিল। সে শাড়ির আঁচল হাতে পেঁচাতে পেঁচাতে আবরারের দিকে এগোতে থাকে, সেই সাথে গাইতে থাকে, ওরে আমার লুঙ্গিওয়ালা।
সঙ্গে সঙ্গেই সিয়াম আমানের শাড়ির আঁচল ধরে বলে, এত রস তোর এই অন্তরে শেষ হবে না খাইয়া ওরে কুতু কুতু মাইয়া। ইভান এবং আহাত এবার এগিয়ে আসে। আহাত আবারের লুঙ্গি ধরতে যেতে আবার কঠিন নজরে তাকায়। তো সে লুঙ্গি বাদ দিয়ে পাঞ্জাবি ধরে এবং বলে, ফেলে নে, চড়াইছি কত গাড়িতে, আজকে আমি হাওয়াতে দুইলাম আইসিয়ে তোর বাড়িতে। সিয়াম আমানকে ছেড়ে আহাদের কাছে আসে, তার থুতনি ধরে বলে, হই নাম কি তোর? ইভান জবাব দেয়, কুতকুতি। কাম কি তোর? কুতকুতি। আজকে প্রেমের কুতকুত খেলো, দেখবে একবার চাইয়া ও কুতকুতি মাইয়া। বিরক্ত আকবর চোখ মুখ কুচকে বলে, ভাই তোরা এই সি মাকড়া গান কোথা থেকে পাস? সিয়াম বলে, কোথা থেকে পাই মানে? কুতকুতি মাইয়ার গান লেখক সিয়াম আহমদ, সুর দিয়েছে আমান, মিউজিকে বাজিয়েছে ইভান আর তাল দিয়েছে আহাত। কী রে তোরা বল। আবার সেখান থেকে চলে যেতে বলে, ফার্স্ট টাইম তোরা চাপাবাজি বিশ্বাস করলাম। এরকম জঘন্য গান তুই ছাড়া আর কেউ লিখতে পারে না। সুখগুলো দিলাম তোমায় সাজিয়ে, রেখো যত্নে, আমি তোমার আপন ছিলাম, বুঝবে তুমি কবে। অবহেলা আর অপমানে হৃদয় করলে আঘাত, ভালোবাসার পরিবর্তন দুঃখেই শুধু পেলাম। ব্যথায় জর্জরিত দেহখানা, অশ্রুকণায় টইটম্বুর আঁখি পল্লব। 103 ডিগ্রি জ্বর শরীর নিয়ে পড়ার টেবিলে বসেছে অদ্রিতা। নিজের লেখাপড়া করার জন্য নয়, নিজের মধ্যে লুকিয়ে থাকা কিছু তিক্ত বক্তব্যগুলো কাগজে কলমে প্রকাশ করার জন্য। গায়ে এখনও বিছানা থাকা চাদরখানা জড়িয়ে আছে, ঠোঁটের কোণে রক্তগুলো শুকিয়ে জমাট বেঁধেছে, গলায় জল করছে আব্বারের দেওয়া ক্ষত চিহ্ন। কাঁপা কাঁপা হাতে কলম নাড়িয়ে লিখতে শুরু করে, প্রিয় আব্বু, তুমি আমার ভীষণ প্রিয় ছিলে, এখনও আছো। ছোটবেলায় বুঝতাম না তুমি কি করেছো, কি তোমার অপরাধ। সব তো ঠিক ছিল, তুমি আমি আম্মু তিনজন মিলে সুন্দর সংসার ছিল। সারাদিন শেষে তুমি একবার কল করতে, আমি আর আম্মু সেই কলের জন্য অপেক্ষা করতাম। জানো, সারাদিন আমি আর আম্মু পরিকল্পনা করতাম কি বলবো তোমায়। সারাদিন দুজন মিলে কি করেছি তার গল্প শোনাবো। কিন্তু যখন তুমি কল করতে, 2 মিনিট কথা বলে কল কাটতে ভীষণ মন খারাপ হতো আমাদের। মাঝে মধ্যে আম্মু কাঁদত, কিন্তু আমি কাটতাম না, বরং আম্মুর উপর রাগ হতো। কেন কাঁদছে সে? হয়তো তোমার কাজের চাপ বেশি। কিন্তু সেই দিন আন্টিদের সাথে তোমার দেখেছিলাম, সেদিন বুঝতে পারলাম তোমার ব্যস্ততা আসলে কোথায়। জানো আব্বু, আম্মু মরে যাওয়ার পর আমার দিনগুলো খুব খারাপ কেটেছে। কথা বলার কেউ ছিল না। আমি চাইতাম তুমি আসো, আমার সাথে কথা বলো, কিন্তু তুমি আসতে না। জানো আব্বু, সেই দিন যখন তোমার এয়ারপোর্টে দেখলাম, ভেবেছিলাম দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরবে। এতগুলো দিন তোমার সঙ্গে ছিলাম এই লোভে যে তুমি একবার আমায় মামুনি বলে ডাকবে, একবার মাথায় হাত বুলিয়ে দিবে, একবার ভালোবেসে আদর করবে। তোমার উপর আমার ভীষণ অভিমান জমে আছে। অনেক কিছু বলতে চাইছিলাম তোমায়, কিন্তু এখন আর বলতে ইচ্ছে করছে না। শুধু এইটুকু বলবো, তুমি ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো। তোমার সন্তান আর স্ত্রীকে নিয়ে তোমার দিনগুলো সুন্দর কাটুক। আব্বু, আমি এখনও তোমায় ভীষণ ভালোবাসি। যতদিন বেঁচে থাকবো তোমায় ভালোবাসবো। তুমি আমার সুপার হিরো। ইতি, তোমার অপ্রিয় মেয়ে। লেখা শেষ করে একবার নজর বুলায় অদ্রিতা। সব ঠিকঠাক আছে তো? ঠিকঠাক তো আছে, তবে কয়েক ফোঁটা চোখের পানি ভিজিয়ে দিয়েছে চিঠিখানায়। তবুও লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপর চিঠিখানা খাটের ওপর রাখে যাতে উড়ে না যায়, সেই জন্য বাটন ফোনখানা রেখে দেয় চিঠির ওপর। আজকে থেকে তোমাদের সবাইকে মুক্তি দিলাম। আমি না থাকলে সবাই ভালো থাকবে।
ইতি বেগম অনেকগুলো জামা কিনে দিয়েছে অদ্রিতাকে। সবগুলো নতুন জামা, মাঝখানে আব্বর কিনে দেওয়া গাউন খানাও রয়েছে। সেই গাউনটা তুলে নেয়, বিছানার চাদর ফেলে জামাখানা পরে নেয়। এতপর গুটি গুটি বেরিয়ে যায় এই বাড়ি থেকে। বৃষ্টির স্রোত এখনও কমেনি। কয়েক সেকেন্ডে অদ্রিতা ভিজে গিয়েছে। আরিফ নিজের রুমে বারান্দায় দাঁড়িয়েছিল। কোনো এক অজানা কারণে তার ঘুম আসছিল না। হঠাৎ নজর পড়ে বাড়ির মেন গেটে। অদ্রিতা বেরিয়ে যেতে দেখে বুকের ভেতরটা কেঁপে ওঠে ওনার। পিছু ডাকতে গিয়েও ডাকে না, যাক চলে। তিনি অতি দ্রুত চলে যায় অদ্রিতার কক্ষে। ওনার মনে হচ্ছিল কোনো না কোনো চিরকুট রেখে গিয়েছে অদ্রিতা। হৃদয়ে জমানো কথাগুলো বাবাকে বলে গিয়েছে। সিয়াম বড়ই চিন্তিত। সে ক্ষণে ক্ষণে আব্বরের কক্ষে উঁকি দিচ্ছে। ইচ্ছে করছে কক্ষে ঢুকে পড়তে, কিন্তু ভয় পাচ্ছে যদি বকে বা মার দেয়। কিন্তু নিজের লোভী মনকে দামাতে পারছে না। অবশেষে মনের সঙ্গে যুদ্ধ করে বুক ভর্তি সাহস নিয়ে কক্ষে ঢুকে পড়ে। আব্বর রকিং চেয়ারে বসে আছে, দৃষ্টি শূন্যে, ঠোঁটের ভাঁজে সিগারেট। ডান হাতে আঘাতপ্রাপ্ত, থেতলে গিয়েছে, টপ টপ করে রক্ত ঝরছে। সিয়াম বিচলিত হয়। কাপড় থেকে ফার্স্ট এড বক্স বের করে আব্বরের পাশে গিয়ে বসে। আঘাতপ্রাপ্ত হাতখানা আলতো করে ছুঁয়ে দিয়ে বেদিত স্বরে বলে, কি হয়েছে ভাই? নিজেকে কষ্ট দিচ্ছিস কেন? আব্বর জবাব দেয় না। সিগারেটের শেষ টান দিয়ে সেটা ফেলে দেয় এবং তখনই আরেকটা সিগারেট নিয়ে সেটা ঠোঁটের ভাঁজে পুড়ে নেয়। লাইটারের সাহায্যে তাতে আগুন জ্বালায় এবং সুখময় টান দেয়। আমি কি খুব খারাপ সিয়াম? অসহায় শোনালো কি আব্বরের কণ্ঠস্বর। আব্বর তাসনিন। সে সব সময় নিজের মনের কথা শোনে। কারো কমিটমেন্ট পাওয়া পছন্দ নয় তার। সে আব্বর তাসনিন আজকে সিয়ামের সাথে নিজের সম্পর্কে জানতে চাচ্ছে। আশ্চর্য বিষয় না? সিয়াম তুলো স্যাবলন মাখিয়ে তা আব্বরের হাতে ক্ষত স্থানে চেপে ধরে বলে, তুই খুব ভালো ভাই। আমার আব্বর কখনো খারাপ হতেই পারে না। আব্বর ঠোঁট বাঁকিয়ে একটু হাসে, তারপর ফোঁস করে শ্বাস টেনে বলে, সেই ছোটবেলায় বাবা মারা গেল। বাবার মৃত্যুর আগের কাহিনীর সাক্ষী আমি। মা যখন আরিফ রহমানের সাথে কথা বলছিল, বাবার সঙ্গে আমি দেখেছিলাম। ভেবেছিলাম মাকে কিছু বলবো, কিন্তু বাবা তার মাথায় হাত রেখে বলল, আব্বার তোকে আমার কসম, তাকে কিছু বলবি না। বাবার একটা কসম আমার থেকে বাবাকে কেড়ে নিল। সেই একই কসম আজকে আদ্রিতা দিল। থামে আব্বর। সিয়াম হাঁ করে তাকিয়ে থাকে আব্বরের মুখের পানে। চোখের কুনিশ পেয়ে এক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল। সেটা সিয়াম স্পষ্ট দেখে ফেলেছে। আব্বর কাঁদছে। এই আব্বর, আদ্রিতাকে আমি গিয়ে নিয়ে আসছি। ভাই তুই কষ্ট পাচ্ছিস, আমি ওকে এনে দিতে পারবো। তুই শুধু একবার বল। আব্বর সিয়ামের হাত ধরে। ওকে আমার চাই না। ওকে ছাড়া তুই 2 দিনও থাকতে পারবি না ভাই। ও তোর ভালো থাকার মেডিসিন। থাকতে না পারলে মরে যাব, তবুও ওকে লাগবে না আমার। সিয়াম আর কিচ্ছু বলে না, চুপচাপ আব্বরের হাতে ওষুধ লাগিয়ে দিতে থাকে। মনে মনে ভাবতে থাকে অন্য কিছু। অদ্রিতাকে আনতে হবে। কিভাবে আনবে? কোথায় আছে অদ্রিতা? আব্বর আবার বলে, কালকে সুইজারল্যান্ড ব্যাক করছি। সব কিছু গুছিয়ে রাখিস। ব্যান্ডেজ করা শেষ। বক্স গুছিয়ে দাঁড়ায় সিয়াম। নিজের ভাঙা হাত খানা এগিয়ে আব্বরের মাথায় হাত বুলায়। ভাই আমি সব ব্যবস্থা করে ফেলবো, তুই রেস্ট কর। বলেই সিয়াম চলে যায়। আব্বর এবার হেসে ফেলে। বিড়বিড় করে বলে, পাগল একটা। আমান আহাদকে ঘুম থেকে ডেকে তুলে সিয়াম এবং 3 বন্ধু মিলে তক্ষুনি বেরিয়ে পড়ে আদ্রিতাকে খুঁজে। আব্বরের খেয়াল রাখার জন্য ইভানকে রেখে যায়। পই পই করে বলে, কুমিরের মতো না ঘুমিয়ে আব্বরকে চোখে চোখে রাখবি।